খেয়ে উঠে এসেছি এই কিছুদিন, আপনাকে তো বলি। ঠিক আছে। এটা আমি তোমাকে কথা বলছিলাম যে আমাদের ট্রাইবাল চর্চার ক্ষেত্রে এই এই সময়ে আমরা যেটা দেখতে পাই যে আমাদের ভারতে যে জাতি কথাগুলো আছে সেইখানে কোনো জাতির সঙ্গে না কোনো জাতির সঙ্গে মিশিয়ে আমরা আদিবাসীদেরকে চর্চা করি, কিন্তু বিভিন্ন প্রাতিষ্ঠানিক শিক্ষা চর্চার মধ্যে দিয়ে যদি যাই তাহলে আদিবাসীদের আমরা দেখতে পাবো যে তারা একটা থিওরি আলোচনা করছে, কিন্তু তাদের যে ছোট ছোট জীবন বা পরিচিতি সেইগুলো কিন্তু আলোচনা করে না। যে তুমি যেটা বলছিলে যে পরিবেশ, ঝাঁটার ব্যাপারগুলো, ফুলের ব্যাপারগুলো, মানে আলাদা করে ওটাকে দেখে না, ওটা আলাদা মানে একটা কোনো একটা থিওরি লাগিয়ে দিয়ে কথাটাকে বলছে। যেমন যাদবপুরে আমি ক্লাস করতে গিয়েছিলাম, মানে ক্লাস করাচ্ছিলাম ছেলে মেয়েদের, তখন ওরা জানে না যে ওদের আদিবাসী, ইন্ডিজিনিয়াস, জনজাতি, উপজাতি এই নামগুলো কেন হলো। ওদেরকে উপজাতি শব্দটা প্রথমে ব্যবহার করা হতো। কেন উপজাতি শব্দটা ব্যবহার করতো? যখন 1872 সালে প্রথম আমাদের সেন্সাস রিপোর্ট হয়, তখন রিজলে ওখানে কাস্ট আর সাবকাস্ট বলে দুটো ক্যাটাগরি করেছিল। আদিবাসীদেরকে সাবকাস্ট মানে উপজাতিতে ফেলেছিল, কিন্তু দেখা যাচ্ছে যে আদিবাসীরা কিন্তু আমাদের হিন্দু নয়। ওরা বলছে আমরা তো বর্ণ কাঠামোর মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের মধ্যে পড়ি না, তাহলে আমরা জাতির উপজাতি কী করে হবে? উপজাতি কোনগুলো? শূদ্র, এগুলো তো উপজাতি হচ্ছে, তাহলে আমরা পড়ি না। আমরা কোনো মতেই আমরা হিন্দু নয়, আমরা হিন্দু সোসাইটির মধ্যে নয়, আমাদের কারোর মধ্যে নয়, আমরা নিজস্ব, আমরা প্রকৃতির পূজারী, ঠিক আছে, আমরা নিজস্ব। তাহলে এইখানে এবার সংবিধানে যখন জয়পাল সিং মহাসভা গঠন করছে, তখন উনি এইটাকে ক্ল্যারিফাই করছেন যে আমরা উপজাতি নয়, আমরা নিজেদেরকে বলবো জনজাতি। কারণ জন শব্দটার মধ্যে প্রাচীনকাল থেকে আমরা বর্ণনা পাই যে কতগুলো গোষ্ঠী বা ট্রাইবের। এবার সেইখান থেকে আরেকটা কনসেপ্ট আসছে আদিবাসী, যে আমরাই এখানকার আদি। এইভাবে ইন্ডিজিনিয়াস পিপল একটা বড় লেভেলে বলা হচ্ছে, কিন্তু আমাদের এখানে দেখবে বিভিন্ন বইগুলোতে লেখা আছে উপজাতি। আরেকটা হচ্ছে ইতিহাসগত জনজাতি শব্দটা হবে, উপজাতি শব্দ ব্যবহার করা যাবে না, সেটাতে আদিবাসীদেরকে অপমান করা হয়। কারণ আমাদের জাতিভেদ কাঠামোর মধ্যে পড়ে নয়, তাহলে উপজাতি কী করে কথা চাইলো? তোমাকে তো বুঝতে পারছো আমি কি বলতে চাইলাম। আরেকটা হচ্ছে যে তোমার সেটা নিম্ন বর্গের ইতিহাস বলে সাবলটান হিস্টোগ্রাফি বলে আছে। আচ্ছা, এইখানে এলিমেন্টারি অ্যাসপেক্ট অফ প্রেজেন্ট ইনসার্জেন্স ইন কলোনিয়াল ইন্ডিয়া যে বইটি আছে, সেখানে তোমার দেখবে যে সাবলটান বলা হয়েছে জনজাতি। তাহলে সাবলটান বলছে যারা গায়ত্রী চক্রবর্তী, স্পিভাক, ক্যান দ্য সাবলটান স্পিক, মানে যারা কথা বলতে পারে না, নিজস্বতা নেই, তারাই সাবলটান। কিন্তু না, জনজাতিরা কথা বলতে পারে, আমরা ওদের ভাষা বুঝতে পারি না, সেটা আমাদের প্রবলেম। তাহলে ওরা সাবলটান কেন পড়বে? এখানেও ক্ল্যারিফাই করে, ওরা সাবলটানও নয়, ওরা নিজস্ব। বারে বারে বলছে ওরা নিজস্ব। আর আমরা আদিবাসীদেরকে ওদের ইকোনমিক কাঠামোর জন্য কিন্তু আমরা আসি না। আজকে ধরো বোলপুর থেকে বা অন্যান্য জায়গায় যারা আসে, দেখবে আদিবাসীদের কি দেখতে আসি বলো? কালচার, সংস্কৃতি, প্রকৃতির পূজারী। ওদের ইকোনমিক্স কাঠামো আমরা দেখতে যাই না। ওদের আমরা ভালোবাসি ওদের সংস্কৃতিটা কীরকম, ওরা পরিবেশকে ওদের আত্মার সঙ্গে জড়িত আছে, আর আমরা পরিবেশকে দেখি একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হিসাবে, কীরকম যে একটা গাণিতিক হিসাবে যে পরিবেশ দিবস পালন করবো, এই করবো না। ওদের প্রত্যেক দিনচর্চার সঙ্গে, ওদের জীবন জীবিকার সঙ্গে পরিবেশ এমনভাবে জড়িত হয়ে গেছে না, প্রত্যেকটা জিনিস পরিবেশের সঙ্গে জড়িত। তুমি যে ঝাঁটার ব্যবহার বললে, তারপরে ফুলের ব্যবহার, বাড়ির ব্যবহার থেকে আরম্ভ করে তাদের যে লিপি, তাদের নাচের স্টাইল, গান গাওয়ার, কথা বলার ধরন, সাঁওতালি যে অলচিকি লিপি, প্রত্যেকটা মাস বলা, প্রত্যেকটা পরিবেশের আছে। পরিবেশ থেকে আদিবাসীকে বিচ্ছিন্ন করা বাদে আদিবাসীর আইডেন্টিটিকে বিচ্ছিন্ন করা। এটা আর কিছু যদি তোমার এরকম সিরিয়াস হয়ে গেছে পুরো ক্যামেরাটা। না, আগে তুমি কত ভালো বলছিলে যে এই ক্যামেরাটা অন করেছি দাদা, পুরো সিরিয়াস না বললাম যেগুলো আমার জানা ছিল। ঠিক আছে। মানে এই কন্টেম্পোরারি টাইম লাইনের কারণ হচ্ছে যে আদিবাসীদের যে কালচারাল মানে সংস্কৃতিটা ভাঙতে কখন থেকে শুরু করছে। একটা হচ্ছে মিশনারিদের প্রভাব। মিশনারিরা এসে
ধীরে 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 ওদেরকে খ্রিস্টানে কনভার্ট করার চেষ্টা করছে। এবার যখন মিশনারিদের কনভার্ট বাট হচ্ছে, এখানে তো খ্রিস্টান অন্য অন্য জায়গায় বলছি, গোটা পার্সপেক্টিভে আসছি। এবার যেহেতু ওদের ইকোনমিক্স কাঠামো আর ভারতের ওদের নিজস্ব পঞ্চায়েত ব্যবস্থা আছে, নিজস্ব কাঠামো আছে, হঠাৎ করে দেশ স্বাধীন হওয়ার পর ওরা কি হচ্ছে, দেশ স্বাধীন হওয়ার পর ওরা কিন্তু সংবিধান, এই পঞ্চশীল নীতি, বিভিন্ন কাঠামোর মধ্যে পড়ে যাচ্ছে। ওদের যে মোড়ল মণ্ডলী প্রথা আছে, মোড়ল থাকবে, রাজা থাকবে, ওদের নিজস্ব হয়ে যাচ্ছে। ওদের আদান প্রদানের মাধ্যম কী ছিল? বিনিময় প্রথা। তুমি কিছু জিনিস দেবে কি, সেখানে টাকা আসছে। তাহলে এই যে টাকার কথাটা যখনই আসছে, বিনিময় প্রথা তো সবারই ক্ষেত্রেই প্রযোজ্য। না, ওদের ক্ষেত্রে আমি বলছি, আমাদের তো সে প্রাচীন সময়ে ছিল কাঠামোটা, ওদের পোস্ট কলোনিয়াল কথা বলছি, হঠাৎ করে পড়লো। এবার এই টাকা উপার্জনের কি হচ্ছে, তাদের কালচারটাকে ভাঙছে। বিভিন্ন জায়গায় শান্তিনিকেতনে যদি ধরি, যে নাচ এসে 20 টাকা নিয়ে হ্যাঁ, তারা এটাই আমি বলছি। নিজস্ব গান বাদ দিয়ে টুনির মা গান করছে। নাচ স্টাইলটা ট্রাইবাল, কিন্তু গানটা হচ্ছে অন্য কালচারে নিয়ে এসে নেচে দিচ্ছে। বা যেগুলো ভাইরাল ট্রেন্ড চলছে, সেই গানগুলো কিন্তু আমি এখানে লক্ষ্য করেছি, সেই গানে নাচছে, হাত দুলে যেতে। এতে তাদের সংস্কৃতি, কিন্তু সংস্কৃতি ধরে রেখেছে নিম্ন 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 যারা প্রত্যন্ত গ্রামের মানুষ, তারা কিন্তু আদিবাসী সংস্কৃতিটাকে একইভাবে ধরে রেখেছে। আর যারা শহরে হয়ে গেছে, তারা কিন্তু নিজেদের পরিচিতিও দিতে চায় না। আমি অনেক জায়গায় দেখেছি তারা সুবিধা নেই, এসটি সুবিধাটা নেই, কিন্তু বাট আবার নিজেদেরকে ডিভিশনে তো অনেক প্রবলেমও আছে না, এরকম দেখো তুমি, ইভেন আমি নিজেও এসেছি তো, এরকম আমি দেখেছি অনেক জায়গায় এরকম এঁঠো খায় না, এই সমস্ত অনেক ব্যাপার। এঁঠো বলবো না, মানে তুমি যদি কিছু এ করো তো ওইটা না, আমি ব্রাহ্মণ এরকম হবে না, কিন্তু এইটা আমি বলতে চাই, এইগুলো আছে অনেক, আমি দেখেছি। আছে বলতে আমি আর বলতে ইভেন লোক জিজ্ঞাসাও করে, তুমি অন্য জায়গায় যাবে তোমাকে জিজ্ঞাসা করবে, অনেক অনেক, যদি তুমি ব্রাহ্মণ ফ্যামিলিতে যাও জিজ্ঞাসা করে। হ্যাঁ, কিন্তু আদিবাসী যখন আদিবাসীকে পছন্দ করে না, হ্যাঁ তখন তো মুশকিল হয়ে হ্যাঁ, যায়। এটা তো হ্যাঁ, যখন ধরো আমি একটা হিন্দু ছেলে আর একটা হিন্দু ছেলেকে পছন্দ করবো না, তাহলে ওই সমাজ ব্যবস্থাটাকে, যখন একটা আদিবাসী ছেলে শিক্ষিত হয়ে হ্যাঁ শিক্ষিত বড় হচ্ছে, তাহলে আদিবাসী গ্রামের প্রত্যন্ত মানুষের কথাটা তো ও তুলে ধরবে, চর্চার বিষয়। ওটা বাদ দিয়ে সে হিন্দু সংস্কৃতিকে অ্যাডপ্ট করার চেষ্টা করছে, ওটাকে বাদ দিচ্ছে যে না, ট্রেন্ড মানে জনসংখ্যাই মিশে যাচ্ছে। কিন্তু এটাই কি ঠিক যে সংখ্যাগরিষ্ঠ হলেই সব কিছু ঠিক? কখনোই না। এটাই তো এখন মানে এরকম মানে এরকম কমার্শিয়ালাইজেশন আর গ্লোবালাইজেশনের এই যে কনসেপ্টে সমস্ত ছোট ছোট যে কালচারগুলো ভেঙে গিয়ে এক কালচার তৈরি হয়ে যাচ্ছে, সেটা ভাববার বিষয়। প্রবলেম হচ্ছে যে আমাদের যে সেই অতুল প্রসাদের যে যেমন আমি আপনি ওটা বলতে ক্লাস পারবেন, করাতে যাই, বহু ভাষা বহু দেশ, যেটা ব্যাপার আমাদের ভারতবর্ষের। যেমন এই ক্লাস করাতে যে বাচ্চাগুলো, তারাও তো সবাই মানে কোরা আর সাঁওতাল দুটোই রয়েছে, মেলানো মেশানো। তো ওদের মধ্যে এরকম ব্যাপার আছে যে ওরা কিন্তু ওইটাকে ওখানে থাকতে বা ওই প্র্যাকটিসটা করতে চায় না, অনেক কিছু ওরা মানে চায় এরকম শহরে যেরকম সবাই থাকে ওইভাবে থাকতে বেশিরভাগ। সেটা তোমাকে তো ওরা মোটামুটি তোমার 60% কনভার্ট ফ্রম হিন্দু সোসাইটি। সাঁওতালদের এখনও আছে, সাঁওতালরা যদি ঝাড়খণ্ডের দিকে যায়, তাহলে ওরা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে খ্রিস্টান আর একটা হচ্ছে এটা। কিন্তু খ্রিস্টান ট্রাইবালকে আবার যারা প্রকৃত ট্রাইবাল, তারা কিন্তু বিয়ে করবে না, এরকম আছে ওখানে। আচ্ছা, ওরা কিন্তু দুটোই সুবিধা নেই, খ্রিস্টানদেরও সুবিধা নেই, ট্রাস্টি বোর্ডের মাধ্যমে যেগুলো সুবিধা আছে, আবার এসটি সার্টিফিকেট, এই নিয়ে বিরাট দুটো সংগঠনও আছে ঝাড়খণ্ডের। আমাদের শুধু এই পশ্চিমবঙ্গের ব্যাপারটা দেখে না, গোটা সাঁওতাল বলতে তো সাঁওতাল পরগনা, ওই ঝাড়খণ্ড জঙ্গলমহল, ওইগুলোতে ওটা বেশি, ওই জায়গাটা তোমাকে দেখে লক্ষ্য করতে হবে। আমাদের এখানে তো সব মাইগ্রেশনের ফলে এসছে, ওখান থেকে মাইগ্রেট হয়ে শিলিগুড়ি এইগুলো, কেউ ধান কাটতে সিজনাল বর্ধমানে এসে থেকে গেছে, সে মাইগ্রেশনেরও প্রভাব আছে। কিন্তু এখানে ধরো ওইখানে গিয়ে যেখানে চা বাগানে চা কাজ করতে যাচ্ছে, সস্তায় ওদেরকে শ্রমিক হিসেবে পাওয়া, তখনকার এখানকার যে ফুড হ্যাবিটগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওদের তো খাবারের মধ্যেও তো একটা সেই লতা পাতা গাছ ব্যাপার থাকে, সেই ফুড হ্যাবিটগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সেইগুলো তাদের এবার ডেভেলপমেন্টের কথা, কালচারটাকে ধরে রেখে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সেগুলোকে ধরো চর্চা করতে হবে। আর এখনকার প্রাতিষ্ঠানিক চর্চাগুলো হয়ে গেছে নিজের ধরো
মানে আমি ওদেরকে নিয়ে কাজ করলাম, একটা জব জোগাড় করলাম, পেয়ে গেলাম একটা পলিটিক্যালি যে না সেনসিটিভ জায়গা নিয়ে কাজ করলাম, কাজ করে মোটা চাকরি পেলাম, দিয়ে আমি চলে গেলাম, হয়ে চলে গেল। গেলাম। অ্যাকচুয়ালি সাবলটানদের ইতিহাসটা লিখছে কে? উচ্চবর্গ শ্রেণী লিখছে। পুরোই মানে একদম সাবলটান পুরোই লিখছে না ব্রাহ্মণ, কেন? আমি এটা তাহলে এ দেখছি। ওরা লিখছে না কিন্তু এইটা হচ্ছে একটা ব্যাপার যে ওদেরকে নিয়ে কাজ করতে হবে। ধরো আমি রিসার্চ করেছি, কাজ করেছি, আমি জব পেলাম ইউনিভার্সিটি বা কোথাও, আমি ভাবলাম আমি তো জব পেয়ে গেছি, কেন আমার উচিত সেখানকার কিছু টাকা আমি যাদের উপর দাঁড়ালাম obviously. সেইখানে কিছু সোশ্যাল ওয়ার্ক করা, সেখানকার কিছু স্টুডেন্টকে হেল্প করা, বা যেমন করে হোক, যেমন মহাশ্বেতা দেবী যেটা করেছিলেন, উনি গিয়ে পুরোটা প্রত্যন্ত প্রাণে একটা সংগঠন করে বসেছিলেন, যেটা না, কেউ এটা পারেনি। দরকার, এটাই তো দরকার। তুমি আমারও কি ইচ্ছে- কারণে তুমি কাজটা করতে, মানে পুরোটাই নকল, সেই ট্রুথটা পুরোটাই নকল নষ্ট- হয়ে যায়, নষ্ট তোমার হয়ে যায়। কাজের ট্রুথটাই পুরোটা নকল। আমি যেমন আমার বইগুলোতে সবাই কাকে করে, মানে বই লেখা বা আর্টিকেল লেখা বা উৎসর্গ করে যে আমি এর জন্য হয়েছি, আমি কিন্তু আদিবাসী সমাজকে উৎসর্গ করি। কারণ আমি ওই সমাজটা যদি আমাকে না জানতাম, তাহলে আমার লেখা পত্র আমি যতটুকু আমি পেরেছি আমার বোধ বুদ্ধিতে, আমি ডক্টর ডিগ্রি পেয়েছি ওদের জন্য, তো এই সোসাইটিটার জন্য, না থাকতে ওদের কাছে না যেতে পারতাম। সেই জন্য ওদেরকে আগে প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে কোনো লেখায়। আমি আমার নিজের ফ্যামিলি বা আমার বা অন্য কাউকে নয়, আদিবাসী সমাজকে জানাই। বুঝতে পেরেছো? যে তাদের জন্য তো আমার রিসার্চটা দাঁড়াচ্ছে না, যে তুমি একটা কাজ করবে বলছো পেন্টিংয়ে, তোমার তো ওখানে লিখতে হবে যে আমি আমার কৃতজ্ঞতাটা তাদেরকে সম্মান দিই। হ্যাঁ, দেখি এবার ভিডিওটা কেমন।